প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ থেকে শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক বিশেষ আয়োজন আলাপন, যেখানে আমরা প্রতি সপ্তাহে একজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানাবো। দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রসঙ্গ, এইসব নিয়ে খোলামেলা আলোচনা হবে। আজকের এই উদ্বোধনী পর্বে আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনার অগ্রসৈনিক, সাবেক কূটনীতিক এবং নিঃসংকোচ সত্য ভাষণের সাহসী কণ্ঠ শ্রদ্ধেয় হারুন আল রশিদ স্যার। স্যার, আমার চ্যানেলের প্রথম আলাপন পর্বে আপনাকে পেয়ে আমি অনেক অনেক গর্বিত। আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি তারেক, এবং আমি আপনার সম্পর্কে কিছু কথা বলতে চাই একটু পরে। আপাতত ভালো আছি আমি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতি আজ গভীরভাবে উদ্বিগ্ন। এমন এক সন্ধিক্ষণে আপনার মতো একজন অভিজ্ঞ এবং দায়িত্বশীল কণ্ঠের মূল্যায়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত তথাকথিত অন্তর্বর্তী সরকার কি সাংবিধানিকভাবে বৈধ? যদি তা অবৈধ হয়ে থাকে, সেক্ষেত্রে ভবিষ্যতে তার বৈধতা পাওয়ার কোন প্রকার বাস্তবসম্মত পথ খোলা আছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ তারেক। যেটা বলতে চেয়েছিলাম আসলে, আপনার মতো এইরকম একজন একনিষ্ঠ মানুষ, আমি মরক্কো থাকা অবস্থায় আপনার ভিডিও দেখা শুরু করি, এবং আপনি বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক যেসব কথা আপনি বলেন, এইরকম খাঁটি কথা বলার লোকজন খুব বেশি নাই। তারপরও যারা অনলাইনে আপনার মতো বর্তমানে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে কণ্ঠসৈনিক হয়েছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং এইরকম একটা দুঃসময়ে বাংলাদেশের আপনাদের কথাগুলো, যে মানুষগুলো বাংলাদেশে আজকে গ্রামে গঞ্জে গ্রাসরুট লেভেলে ইউনূসের অত্যাচারের শিকার হচ্ছে, তাদের কাছে অনেক প্রেরণার বিষয়। এরপর বলবো, আপনি যে প্রশ্ন করেছেন যে ইউনূসের সরকারের বৈধতা, দেখুন, ইউনূসের সরকারের কোনো বৈধতা নেই। জুলাই আগস্টে গত বছর যেটা হয়েছে, সেটা যে একটা ষড়যন্ত্র, জঙ্গি উত্থান, এটা আমরা যারা এই বিষয়গুলো বুঝি, আমরা কিন্তু জুলাই আগস্টে জেনেছিলাম, আমরা বুঝতে পেরেছি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এইটা যে একটা ষড়যন্ত্রমূলক জঙ্গি উত্থান, এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাঁস করেছেন। তিনি বলেছেন তার দেশের $29 মিলিয়ন কিভাবে আসলো বাংলাদেশে, কারা খরচ করলো, এবং এর সাথে কারা যুক্ত হয়েছে, মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা। এটার মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এর সাথে যুক্ত, এবং তারা পরবর্তীতে অকপটে এই ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে। সেখানে আপনি বিশেষ করে দুইজন এই জঙ্গির কথা আপনি ভালোভাবে জানেন, আমার চেয়ে একটু বেশি জানবেন, কারণ আমি অত খোঁজ রাখতে পারি না। এই যে আসিফ ভুঁইয়া, সে কি বলেছিল? সে বলেছিল যে যদি 5 আগস্ট সরকার পতন না হতো, তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতো। তারপরে আপনার জঙ্গি যে মাহফুজ আছে, সে মাহফুজ কিন্তু বলেছে যে এটা শেখ হাসিনা পতনের একটা ষড়যন্ত্র ছিল। তারা সব স্বীকার করার পরেও এরপরে এইটার বৈধতা দেওয়ার জন্য পৃথিবীতে যত ধরনের চেষ্টা করা হোক, যে কেউ এসে এটা কোনো ধরনের বৈধতা পাবে না। কারণ হলো, এটা সরাসরি বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন। একটা নির্বাচিত বৈধ সরকারের তারা পতন ঘটিয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্র স্বীকার করেছে। এরা যদি অনেক চালাক হতো, এরা কোনোটাই স্বীকার করতো না। স্বীকার না করলে ভবিষ্যতে হয়তো সর্বোচ্চ আদালত, যেটা মানুষের আদালত, সেখানে এক ধরনের কনফিউশন থাকতো। কিন্তু আজকে মানুষের মধ্যে কিন্তু কোনো কনফিউশন নাই যে এটা একটা ষড়যন্ত্রমূলক আপনার জঙ্গি উত্থান এবং অনাচার ছিল। এইখান থেকে বৈধতা পাওয়ার কোনো সুযোগ নাই। এই ইউনূস, তার সহযোগী, এরা যতদিন বেঁচে থাকবে, এদেরকে সংবিধান হত্যা করা, একটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যে অপরাধ, যে অপরাধের মৃত্যুদণ্ড হলো শাস্তি সারা পৃথিবীতে,
এই অপরাধ ওদেরকে আজীবন তাড়া করবে। এখানে কেউ এসে ধরুন আজকে যদি জুলাই আগস্টের ষড়যন্ত্রকারীদের বা সহযোগীদের মধ্যে যদি বড় দল বিএনপি এসেও বৈধতা প্রদানের চেষ্টা করে, সেই বৈধতা কোনো স্থায়িত্ব থাকবে না। আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদের বৈধতা দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একেবারে সংবিধানে এটা অন্তর্ভুক্ত করেছে। দেখেন বাংলা কত কথা আসলে বলা দরকার বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের মানুষ এই জঙ্গিরা, বিশেষ করে স্বাধীনতা বিরোধীরা বলে যে বঙ্গবন্ধুর নাম কেন সংবিধানে থাকবে, কিন্তু তার চেয়েও ন্যাক্কারজনক জিনিস দেখেন, এই যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের নাম কিন্তু বা তাদের ঘটনাটা সংবিধানে অন্তর্ভুক্ত করে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, কিন্তু সে তাদের বিচার হয়েছে। তারা আজীবন যেভাবে বসবাস করেছে, আজও যেভাবে বঙ্গবন্ধুর খুনিরা যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত, সেই মেজর ডালিম থেকে শুরু করে যাদেরকে আইন মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি, তারা যেই নরকের জীবন যাপন করছে, জুলাই আগস্টের ইউনূস সহ এরা যদি কোনোভাবে আইন থেকে বের হয়েও যায়, বিদেশি ওদের যে প্রভুরা আছে তাদের আশ্রয়েও চলে যায়, বাকি জীবন তাদেরকে এইরকম একটা অভিশপ্ত জীবন যাপন করতে হবে। এখান থেকে তাদের বের হয়ে আসার আর কোনো সুযোগ নাই। কারণ কেউ যদি খুন করে ফেলে, তার আসলে সারা পৃথিবীতে তার হয় মৃত্যুদণ্ড আর না হলে যাবজ্জীবন, এইরকমই যেসব দেশে মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে, এই হলো শাস্তি। সেই অপরাধ ইউনূস, তার বাহিনী, সহযোগী সবাই করেছে। সুতরাং এরা বাকি জীবন নিরাপত্তায় থাকুক বা নিরাপদে থাকুক, কিন্তু শান্তিতে স্বস্তিতে থাকতে পারবে না। ধন্যবাদ স্যার। যেহেতু আপনি ইন্ডেমনিটির বিষয়টা নিয়ে আসলেন, সেই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আপনাকে এখানে রাখতে চাই। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর প্রায় ৩,৫০০ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা থেকে বেঁচে যাওয়ার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? তারা কি তাদের এই ইন্ডেমনিটি প্রদানের মাধ্যমে দায় মুক্তি দিয়ে দিল? এটা কি আদৌ সম্ভব? আপনার কি মনে হয়? যে কোনো দখলদার বাহিনী ইউনূসের মতো, বাংলাদেশের আগেও ধরেন সামরিক কূ হয়েছে 2বার 3বার, দুটো খুব সফল, একটার মাধ্যমে জিয়াউর রহমান যেখানে আপনার ক্ষমতায় এসে, আর একটা এরশাদ, জেনারেল এরশাদ যেখানে ক্ষমতায় এসে। তারপরে আপনি যদি বঙ্গবন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সবগুলো শাসককে দেখেন বা সরকারকে দেখেন, বাংলাদেশে এইরকম অনাচারের কোন সরকার কখনো আসে নাই। 5ই আগস্টের এই জঙ্গি উত্থানের পর ইউনূস যে সরকার গঠন করেছে, এই সরকারের মধ্যে কোনো আইন কানুন কোনো কিছুর প্রতি এদের কোনো রেসপেক্ট নাই। আপনি দেখেন এই জঙ্গিরা, এরা শপথ নিয়েছে, বলেছে সংবিধান রক্ষা করবে। জঙ্গি মাহফুজ শপথ নিয়েছে যে সংবিধান সে রক্ষা করবে। এই কথা বলে সে পরই বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে নিল এবং সেটা সে সদর্পে আবার ছবি প্রকাশ করেছে সেটার। সুতরাং এরা যা করছে সেটা হলো একটা উন্মাদনার অংশ, এদের অনাচারের অংশ। এরা ইন্ডেমনিটি দিচ্ছে, এগুলোর কোনো বৈধতা নাই। এগুলো একদিক থেকে নিষ্ঠুরতা, আর একদিক থেকে পাগলামি। হ্যাঁ, পাগলামির ছাড়া এটা ছেলে মানুষই পাগলামি। আর পৃথিবীর কোন রাষ্ট্রে এতগুলো পুলিশকে হত্যা করে কোন বাহিনী, কোন গোষ্ঠী, কোন ষড়যন্ত্রকারী নিরাপদে বসবাস করতে পারেনি। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি, দেখবেন এদের পরিণতি যে কি নিষ্ঠুর হবে সেটা এরা এখন ওরা জানে বলে ওরা বারবার অপরাধটা বেশি করছে, অপরাধের মাত্রা বাড়াচ্ছে। কিন্তু আমাদের এখন পৃথিবীকে বলা উচিত, দেখো তোমরা মানবাধিকারের কথা বলো, এটা বলো, সেটা বলো, আজকে জুলাই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের মানবাধিকার এই ইউনূস বাহিনী যেভাবে লঙ্ঘন করছে, তোমরা কিন্তু কোনো প্রতিবাদ করছো না। তোমাদের কোনো পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ বলেন, এটা বলেন, সেটা বলেন, এবং বাংলাদেশের ভেতরে অনেক মানবাধিকারের কথা বলা লোকজন ছিল, সেই ওই আনু মোহাম্মদ থেকে শুরু করে অনেক লোকজন আছে, এরা কেউ কিন্তু কোনো কথা বলছে না। আমাদের পৃথিবীকে শুধু এখন এটা জানানো উচিত, রাষ্ট্রের 5 থেকে 10% ইসলামিক জঙ্গি গোষ্ঠীর অধীনে রাষ্ট্র করে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশের অন্তত স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আওয়ামী লীগকে আপনি যদি এখন একটা নির্বাচনে আসতে বলেন, একটা যে নির্বাচনের কথা সবাই বলে যে মানে সবার অংশগ্রহণে, সেই রকম একটা নির্বাচন যদি হয়, এখন বাংলাদেশে
অন্তত 60 থেকে 70% মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে। অর্থাৎ মানুষ কিন্তু এদের সব অপরাধ বুঝে ফেলেছে। এই ধরনের ক্ষুদ্র একটা অংশ রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলোর নিরাপত্তা নিয়ে যা করছে সেটা কোনোদিন স্থায়ী হয় না, কোথাও স্থায়ী হয়নি, এবং এদের চিহ্নও একদিন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে দেশে আইন শৃঙ্খলার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে পরিত্রাণের কোনো উপায় আপনি কি খুঁজে পান? আর আপনি এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনার কি মনে হয়? পরিত্রাণের উপায় এক কথায় যদি বলতে হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার যে বৈধ প্রধানমন্ত্রিত্ব সেখানে এসে বসতে হবে। এছাড়া আর যত ধরনের চেষ্টা করা হবে, নির্বাচন বলুন, এটা বলুন, সেটা বলুন, কখনোই বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে না। শুধু তা নয়, আপনি দেখেন বাংলাদেশের মানুষের গত 1 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের শুধু যে তার জীবনের নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে তা না, তার অর্থনৈতিক নিরাপত্তাও চলে গেছে। 5ই আগস্টের পরে ইউনূস অনেক ধরনের কথা বলেছে। ইউনূস কিন্তু তার গত 40 বছরের জীবনে কোনো সত্য কথা বলে নাই, এখনো বলছে না। বাংলাদেশের অর্থনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় আপনার 6 থেকে 7% করে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। সেই অর্থনৈতিক বৃদ্ধি এই বছর হয়েছে 3%। হ্যাঁ, এগুলো আমার হিসাব না, এগুলো বিশ্ব ব্যাংক বা যারা আন্তর্জাতিক যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তারা এই হিসাবগুলো দিচ্ছেন। এবং কত লক্ষ মানুষ, নারী শ্রমিক, এর মধ্যে 30 লক্ষ শ্রমিক কিন্তু কর্মহারা। আর বর্তমানে ইউএস এর থেকে যে শুল্ক বৃদ্ধি এসেছে, এর ফলে বাংলাদেশের গার্মেন্ট শিল্প প্রায় ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং ইউনূস বাহিনী এবং তার সাথে যারা যারা গত বছর জুলাই আগস্টে সহযোগী ছিল, এমনকি বিএনপি, এরা যতই সরকার গঠন করুক, যতই চেষ্টা করুক, বাংলাদেশে 1 টাকাও বিদেশি বিনিয়োগ আর আসবে না যতক্ষণ না আওয়ামী লীগের সরকার ফিরে আসে। এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের সরকারের কাছে কি ম্যাজিক আছে যে তারা আসলেই এই বিদেশি বিনিয়োগ আসবে? না, আছে। ম্যাজিকটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাতে আছে কি? একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন। সেটার যে কি শক্তি, আমার অত্যন্ত দুঃখ হয় এই শক্তিটা আওয়ামী লীগও নিজে কোনোদিন অনুধাবন করে নাই। শুধু এই শক্তির বলে আপনি যখন একটা রাষ্ট্র পরিচালনা করা হয়, আপনি যদি এটা ভালোভাবে বাস্তবায়ন নাও করেন, সারা বিশ্ব বোঝে যে এরা একটা ইতিবাচক উন্নতির দিকে যাচ্ছে। তখন তারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য আপনার তখন আগ্রহী হয়। সেই আগ্রহ আওয়ামী লীগ ছাড়া কেউ আসলে হবে না। কেন হবে না জানেন? মোটা দাগে আপনি বিভিন্নভাবে লুকাতে পারেন, কিন্তু জুলাই আগস্টের যেসব সহযোগীরা আছে বিএনপি থেকে শুরু করে, এদের সবার এজেন্ডা হলো ধর্মীয় এজেন্ডা। মৌলবাদীদের দেয়া। এবং বিএনপির শাসন কিন্তু বাংলাদেশের মানুষ এখন হয়তো ভুলে গেছে, তরুণরা দেখেও নাই যারা এখন সক্রিয়। কিন্তু আমরা যারা দেখেছি আমরা জানি যে বাংলাদেশ তাদের 2001 থেকে 6 সরকার চলাকালে 5বার বলতে তাদের সময় 4বার, এবং আওয়ামী লীগ সরকার আসার পর 1 বছর পড়েছিল তাদের ধারাবাহিকতায় বিশ্বের সব দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত হয়েছিল। সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালি করেছিল। এবং সেই তখন কিভাবে ভারতের সাথে শত্রুতা করেছে বিএনপির সরকারের লোকজন, তাদেরই একজন হলো আজকের মাহমুদুর রহমান, যে আমার দেশে ফিরে গেছে। এই লোকগুলা কি পরিমাণ জঙ্গি, এদের কি পরিমাণ মধ্যযুগীয় চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এগুলো পাশের দেশ ভারত জানে। ফলে এরা এসে, বিএনপি এসেও বাংলাদেশের অর্থনীতির কোনো উন্নতি করতে পারবে না। বাংলাদেশের মানুষ যদি তার পেটের ক্ষুধাকে গুরুত্বপূর্ণ না মনে করে, যে আমি পেটের ক্ষুধা মরে যাব কিন্তু তারপরও আমি জঙ্গিদের আশ্রয়ে থাকবো, এটা যদি তারা সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই ক্ষেত্রে হ্যাঁ, এখান থেকে হয়তো আর কোনোদিন কিছু হবে না। এইভাবে দেশটা আফগানিস্তান হবে, সোমালিয়া হবে। এটা যদি মানুষ মেনে নেয়, অন্তত দেশে বড় অংশ, যে না, আমাদের বেহেশতের যে স্বপ্ন মৌলবাদীরা দেখায়, শুধু সেই স্বপ্ন পূরণ হলেই হবে, এই জীবনে আমার কিছু পাওয়ার নাই, তখন একটা ব্যবস্থা, সেই অবস্থা বাংলাদেশের মানুষ যদি চলে যায়, তাহলে আমরা হয়তো কোনো উন্নতি দেখবো না। কিন্তু মানুষ যদি মনে করে যে না, আমার সমৃদ্ধি দরকার, আমার অর্থনৈতিক উন্নয়ন দরকার, তাহলে শেখ হাসিনাকে তাদের দরকার। আপনি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের এই সামগ্রিক যে বর্তমান পরিস্থিতি, এখান থেকে উত্তরণের জন্য শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন, এর বাইরে আসলে
কেউ বাংলাদেশকে রক্ষা করতে পারবে না, এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সম্প্রতি আপনি দেখেছেন গোপালগঞ্জে তথাকথিত কিংস পার্টির সমাবেশে সাধারণ মানুষের উপর সেনাবাহিনী এবং পুলিশের নির্বিচারে গুলি চালানোর যে ঘটনা, এটা পুরো দেশ এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারি তথ্য মতে নিহত ছিল 5 জন, বা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র বলছে প্রকৃত সংখ্যা বহুগুণ বেশি। প্রশ্ন হচ্ছে আমার, নিরস্ত্র জনগণের উপর রাষ্ট্রীয় বাহিনী কি আইনের অধীনে গুলি চালায়? এই ঘটনায় আন্তর্জাতিক মহলে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে আপনি মনে করছেন, এবং এটি বাংলাদেশের ভাবমূর্তিতে কি ধরনের প্রভাব রাখতে পারে? প্রথম কথা হলো, গোপালগঞ্জে যেভাবে তারা গুলি চালিয়েছে এইভাবে কোনো আইনের আওতায় গুলি চালানো যায় না। কারণ হলো তারা একটা মিথ্যা কথাও বলেছে পরবর্তীতে, যে তারা সেলফ আত্মরক্ষাতে গুলি চালিয়েছে, কিন্তু গুলি এই ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং ইউনূস, দেখেন আমরা যে জিনিসটা এখানে আসলে চিন্তা করা দরকার বাংলাদেশের মানুষের, গত বছর জুলাই আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে সরে গেছেন কেন? যে আর যাতে মানুষ হত্যা না হয়। ওই মানুষগুলো কারা ছিল? যারা হত্যা হচ্ছিল বেশিরভাগই কিন্তু জঙ্গি, তার সাথে সাধারণ মানুষও ছিল, কিন্তু সাধারণ মানুষদেরও এবং জঙ্গিদের হত্যা করেছে। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা, এবং এর মধ্যে সেনাবাহিনীর যেসব হিজবুত তাহরির এবং শিবিরের সদস্য আছে, এরাও 3 তারিখ থেকে আপনার সিভিল পোশাকে, সেনাবাহিনীর পোশাক ফেলে দিয়ে বের হয়ে এই জঙ্গি উত্থানে অংশগ্রহণ করে, এবং এদের গুলিতে বেশিরভাগ মানুষ মরেছে। সেখানে আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আপনার মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেটা কিন্তু উদাহরণ, যে উনি আর চাননি কে মরছে সেটা না, যে আর যেন হত্যাকাণ্ড না হয়, শুধু এই জন্য তিনি কিন্তু সরে গেছেন। আর আমরা এখন দেখলাম এই অবৈধ দখলদারি ইউনূস তার দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য সে এখন গোপালগঞ্জের নিরীহ মানুষদের উপর তার সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে, এবং তারা কি নিষ্ঠুর ভাবে কতগুলা মানুষকে হত্যা করলো, যে হত্যার সংখ্যা কমপক্ষে 20 জন হবে আমার ধারণা। এবং হত্যাকাণ্ডের পর এরা কিন্তু একটা লাশও কিন্তু সুরতাল করেনি, অন্তত যে লাশগুলোর কথা, যে মৃত্যুগুলো ওরা স্বীকার করেছে, তাদেরও কিন্তু পোস্টমর্টেম না করে তারা এদেরকে কবর দিয়েছে, বা যে যা যা করার করেছে। এখন দেখেন এরা যে অপরাধী, এবং অপরাধ যে এরা করছে, এইটার প্রথম প্রমাণই হলো যে লাশগুলোকে সুরতাল বা এদের পোস্টমর্টম করতে না দেয়া। একই ঘটনা ঘটেছে জুলাই আগস্টের। একটা জঙ্গি, সে আবু সাইদ থেকে শুরু করে কারো কোনো আপনার একটা বস্তুনিষ্ঠ পোস্টমর্টম হয় নাই। সে হাজার হাজার পুলিশ হত্যা করার পর থেকে, পুলিশ হত্যাকৃত পুলিশ এবং আপনার আওয়ামী লীগের নেতাকর্মী সকলের এই পোস্টমর্টমটা করা জরুরি, এবং এইটাও যদি করা হয় বস্তুনিষ্ঠভাবে, তাহলে কিন্তু বের হয়ে আসবে জুলাই আগস্টে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কারা এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল। আপনি জানেন যে সার্জিস কিন্তু বলেছে যে একটা লাশকেও কবর থেকে তুলে পোস্টমর্টম করতে দেয়া হবে না। কারণ কেন দিবে? সে সার্জিস নিজে একজন আত্মঘাতী জঙ্গি, এবং সে তার লোকজন তারা কিন্তু এই মানুষগুলোকে মেরেছে। যদি আপনার পোস্টমর্টম হয় সঠিকভাবে, তাহলে কিন্তু এই জঙ্গিগুলি কিন্তু ধরা পড়বে। একই অপরাধের ধারাবাহিকতা গোপালগঞ্জে হলো, এই নিহত মানুষগুলোর পোস্টমর্টম হলো না। যখন আপনি পোস্টমর্টম করতে দিবেন না সরকারিভাবে, তখনই বুঝতে হবে যে আপনি অপরাধের কিন্তু প্রায় 40 মানে বড় অংশটা আপনি নিজে যে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেটা আপনি স্বীকার করে নিলেন। তো ভবিষ্যতে এগুলো হবে, এবং এই গোপালগঞ্জে এখন নাকি আরো বড় ধরনের আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। আজকে একটা ভিডিওতে শুনলাম এটা পিনাকির নির্দেশনায় এবং পিনাকির প্ল্যানে হচ্ছে। পিনাকি বলুন, ইলিয়াস বলুন, মাহমুদুর রহমান বলুন, এমনকি ইউনূস, এরা সবাই একজোট হয়ে আজকে বাংলাদেশে এইসব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এদের নিষ্ঠুরতা যত বাড়বে, এদের স্থায়িত্ব তত কম হবে, এবং এদের পতন হবে অত্যন্ত নিষ্ঠুর, এবং বাংলাদেশের মানুষ সেটা নিজেরা কার্যকর করবে। এটা আওয়ামী লীগ লাগবে না, কাউকে লাগবে না। কারণ এই ধরনের, এই একবিংশ শতাব্দীতে এই ধরনের একটা, এই যে হালাকু খা, চেঙ্গিস খা টাইপের আপনার বর্বরতা, এটা যেটা করছে, এইটার জবাব না দিয়ে এরা কোনোদিন কোথাও যেতে পারবে না।
আপনি বলতেছেন যে তাদের নিষ্ঠুরতা যত দ্রুত হবে, যত বেশি আকার ধারণ করবে, সেই ক্ষেত্রে তাদের পতনের সময় খুব জলদি চলে আসবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, আপনার নিশ্চয় আপনি জানেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা শাখা অফিস বাংলাদেশে খোলা হয়েছে। আমরা ইতিহাস যদি ঘাঁটি আমরা দেখতে পাই যে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস পৃথিবীর যে দেশেই খোলা হয়েছে অতীতে, সেই দেশগুলা পরবর্তীতে তাদের আভ্যন্তরীণ যে কাঠামো সেটা ভেঙে পড়েছে, অর্থনীতি, সংস্কৃতি এবং রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটাই একদম কলাপস করেছে। আপনি যদি উদাহরণ টানেন আফগানিস্তান, সিরিয়া, ইরাক, লিবিয়া, তাহলে এই যে ডক্টর ইউনূস, তিনি বাংলাদেশে জাতিসংঘের অবাধ প্রবেশের দ্বার উন্মোচন করে দিলেন। পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি যে মার্কিন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া চালাবে। এই জিনিসগুলো তো আসলে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে রক্ষা করবে নাকি বাংলাদেশকে আরো গর্তে ফেলে দেবে, সেটা নিয়ে আমার যথেষ্ট শঙ্কা হচ্ছে। আপনার মূল্যায়নটা কি? এটা কি আমাদের দেশের জন্য ভালো হবে, নাকি আমাদের দেশটাকে প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা সাম্রাজ্যবাদীদের হাতে সঁপে দিয়েছেন? আপনার কি মনে হয় স্যার? ইউনূস পশ্চিমা সাম্রাজ্যবাদীদের হাতে বাংলাদেশকে শুধু দেয় নাই, যা দিতে বলে সে তাই দিবে। কারণ হলো, আপনি আগে ইউনূসকে আসলে বুঝতে হবে, ব্যক্তি ইউনূসটাকে। ব্যক্তি ইউনূস হলো নিজের স্বার্থ ছাড়া, নিজের পকেট ছাড়া এই লোক আর কিছু বোঝে না। আপনার যদি মনে করেন যে পুরো বাংলাদেশ বিক্রি করে দিলে তার নিরাপত্তা, তার পকেট, তার স্বার্থ রক্ষিত হয়, সে পুরো বাংলাদেশ বিক্রি করে দিবে। এইটা বোঝার জন্য ইউনূসের 5ই আগস্টের পরের কর্মকাণ্ড দেখতে হবে না। তার আগেও সে যেসব কর্মকাণ্ড করেছে, একেবারে পদ্মা সেতু তৈরিতে বিশ্ব ব্যাংকে থামানোর জন্য সে যেভাবে হিলারি ক্লিন্টনকে ব্যবহার করেছে, এগুলো আজকে বাংলাদেশের মানুষের কাছে একদম আপনার পরিষ্কার হয়ে গেছে। ইউনূস এই প্রথম আপনার গোপন চুক্তি করছে কোন একটা দেশের সাথে। এই জুলাই আগস্টের জঙ্গি, বিশেষ করে এই জঙ্গি গোষ্ঠী এবং এই অপপ্রচারকারীরা, যারা যে অপপ্রচারগুলো পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, কনক সারোয়ার এরা সংগঠিত করেছে, এরা অর্গানাইজ করেছে। সেখানে একটা জিনিস ছিল, দেখেন যে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, হাজার হাজার গোপন চুক্তি করেছে। আজকে পরিষ্কার হয়ে গেছে ইউনূসের 1 বছরের পরে যে কোনো গোপন চুক্তি শেখ হাসিনা কারোর সাথে করে নাই। এবং অত্যন্ত পরিহাসের বিষয়, দেখেন ইউনূস এখন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করছে। বাংলাদেশের মানুষদের এরা কিভাবে যে বোকা বানিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং এর জন্য আওয়ামী লীগেরও যথেষ্ট দায় আছে। আওয়ামী লীগের আমাদের যেসব জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেমন মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে তারা চেতনাবাজি, চেতনাজীবী ইত্যাদি বলে গালিতে পরিণত করেছিল। তারপরে আপনার যে গণজাগরণ মঞ্চ ছিল, সেটাকে শাহবাগী বলে গালিতে পরিণত করেছিল। আপনার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে ইউনূস ঠিকই একটা ফ্যাসিবাদী সরকার কিন্তু কায়েম করে ফেললো। এই যে চাতুর্য, এই যে আপনার শঠতা, নিষ্ঠুরতা, এগুলো একদিকে যেমন বাংলাদেশ সমাজে আসলেই রাজনৈতিক ভাবে অগ্রসর না। আমরা যেটা আগে ভাবতাম যে বাংলাদেশের মানুষ খুবই রাজনৈতিক ভাবে সচেতন, সেটা না। বাংলাদেশের মানুষের যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে যে জিনিসটা হয়েছে, ক্রমাগত মৌলবাদের দিকে মানুষদেরকে বিভিন্নভাবে বুঝে না বুঝে প্রতিটা সরকার মৌলবাদের দিকে ঠেলে দিয়েছে, যার পরিণতি হচ্ছে আজকের বাংলাদেশ। তো এই অবস্থায় আপনি যেটা বললেন যে ইউনূস কি করছে, ইউনূস যা করছে প্রতিটা কাজই কিন্তু অবৈধ, এবং ইউনূসের মধ্যে তো কোনো সত্যতা নাই, আপনি বুঝতেও পারবেন না সে কি করছে। কারণ এরা সংগঠিত ভাবে এরা ক্ষমতা দখলের জন্য যে ধরনের অপপ্রচার করেছিল, এখন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সেই ধরনের অপপ্রচার করছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই প্রথম ইউনূসের অধীনে একটা বিশাল চ্যালেঞ্জের মুখে পড়লো। আর যুক্তরাষ্ট্রকে সব দিয়ে দিলে যে বাংলাদেশ নিরাপদ হবে, এটা কখনোই হবে না। কারণ বাংলাদেশের খুব কাছের রাষ্ট্র হইল চীন, যেটা যুক্তরাষ্ট্রের প্রথম 1 নম্বর প্রতিদ্বন্দ্বী বিশ্ব মঞ্চে। সেখানে তারা কিছু ওই যে একজন জঙ্গি আছে জুলকারনায়ন সাহেব, এ বোধহয় প্রথম প্রকাশ করেছিল, তারপরে এখন কিন্তু সব বের হয়ে গেছে কি গোপন চুক্তি করছে। সব প্রকাশ হচ্ছে না, কিছু আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু শর্ত দেয়া হচ্ছে এই ইউনূসকে যে তুমি চীনের সাথে এই করতে পারবে না, ওই করতে পারবে না। যখন এই সব করে
আপনার এই ধরনের চুক্তি হয়, সেটা পুরোপুরি ইউনূস এবং তার বাহিনীর প্রোটেকশনের জন্য তারা করছে, যাতে এর পতন হওয়ার সাথে সাথে এরা যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারকে এটা বুঝতে হবে যে এগুলো যারা করছে, এই ইউনূস দখলদার বাহিনী, এদের পিছনে 5-10% মৌলবাদী ছাড়া বাংলাদেশের কোনো মানুষের কিন্তু সমর্থন নাই। ফলে এখানে যাই করবে ইউনূসও সার্থক হবে না, ইউনূসকে তার শাস্তি ভোগ করতে হবে, না হয় পালিয়ে যেতে হবে। কিন্তু বাংলাদেশের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশকে একেবারে যেটা সবসময় ছিল যে এখানে পরাশক্তিগুলোর একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেই প্রতিদ্বন্দ্বিতাকে এখন সে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই ইউনূস এবং তার দখলদার বাহিনী। স্বাধীনতার পর এত নৈরাজ্য আমরা বাংলাদেশে কখনো দেখতে পাইনি। আমাদের বয়সনের গল্প, বাট ইতিহাস আমরা পড়েছি, দেখেছি। কখনো কোন সরকার, জিয়া ছিল, এরশাদ ছিল, তারাও স্বৈরাচার ছিল, বাট এরকম নৈরাজ্য বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখি নাই। ডক্টর ইউনূস তার নেতৃত্বে আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি সেটা আমাদেরকে উপহার দিয়ে গেলেন। আমাদের পরবর্তী প্রজন্ম ঘৃণা ভরে স্মরণ করবে ইউনূসকে, আমি বিশ্বাস করি। স্যার, আপনি অনেক অভিজ্ঞ এবং অনেক জানাওয়ালা ব্যক্তি। আপনার অভিজ্ঞতা এবং বিশ্লেষণ থেকে আপনার কাছে আমি শেষ প্রশ্ন জানতে চাইবো, আপনার মতে ইউনূস সরকারের পতনের সম্ভাব্য রূপরেখা কি হতে পারে এবং তার শেষ কোথায় বলে আপনি মনে করেন? ইতিহাস কিভাবে তাকে মূল্যায়ন করবে? আপনার ব্যাখ্যাটা আপনি আপনার মতো করে আমাদেরকে জানাবেন এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলে যাবেন। দেখুন, এই ইউনূসের পতনের রূপরেখা বলা মুশকিল। অনেক ধরনের হতে পারে। একটা হতে পারে এই ইউনূস একটা ইলেকশন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারে, বিএনপি এটা চাচ্ছে। আর যদি সে এটা না করে, তাহলে তার পতন হবে অত্যন্ত করুণ ভাবে, এবং সেই পতনে সে পালানোরও হয়তো সুযোগ পাবে না। তবে এখন এই কাজটা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ কিভাবে, কতটা আপনার যোগ্যতার সাথে ইফিসিয়েন্সির মাধ্যমে এই জিনিসটা অর্গানাইজ করতে পারে। ধরুন কোনোটাই হলো না, যে ইউনূসও ইলেকশন দিচ্ছে না, তারপরে আপনার আর ইলেকশন দিলে কি হবে? সেই ইলেকশন তো গ্রহণযোগ্যতা পাবে না, কারণ সেই ইলেকশনে আমরা যা শুনি আওয়ামী লীগ কিন্তু এই ইলেকশনের মধ্যে নাই। আওয়ামী লীগ যদি ইলেকশনের মধ্যে না থাকে, আজকে আপনি আওয়ামী লীগের পাবেন অন্তত 60-70 ভাগ সমর্থন, অর্থাৎ দেশের 60-70 ভাগ মানুষকে বাইরে রেখে যে ইলেকশন করা হবে, সেই ইলেকশনের তো কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তো ইউনূসের পতন যদি ধরেন আওয়ামী লীগও করলো না, কোনো অ্যাকশন নিল না, সেই দিল না, তাহলে তার পতনটা হবে একেবারে জনতার অভ্যুত্থানে। কেন হবে? ধরেন ইউনূসের যা করছে, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে ভালোবাসে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এই ভালোবাসা নিয়েও যদি থাকে, কিন্তু মানুষের এইভাবে 2-1 বছর চললে মানুষের পেটের ক্ষুধায় মানুষ কিন্তু রাস্তায় বের হয়ে আসবে, এবং সেই দিন কিন্তু ইউনূসের পতন হবে। এবং যদি আমরা যা যা মনে করছি যে এইটা হবে, যে ওইটা হবে, সেটাও যদি না হয়, শুধু বাংলাদেশের অর্থনৈতিক ভাবে বাংলাদেশ যেভাবে ডুবছে, সেইখানে মানুষের জীবনের যে প্রতিদিনের যে হাহাকার তৈরি হবে, সেটার তোড়ে কিন্তু ইউনূস ভেসে যাবে। সুতরাং ইউনূসের পতনের 3-4টা পিকচার আমি দেখতে পাই। আর বাংলাদেশের তরুণদের জন্য আসলে এখন বলে লাভ নাই। তরুণরা তো আমরা অত্যন্ত, আওয়ামী লীগের জন্য এটা অত্যন্ত অশনি। আমি বলবো যে তাদের এই দায়টা নিতে হবে। তারা 15 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও কিভাবে এত বড় সংখ্যক তরুণ দেশের এরা হয়ে গেল, এই যে জুলাই আগস্টের জঙ্গি হয়ে গেল, সেটার দায় কিন্তু আওয়ামী লীগেরও আছে। আওয়ামী লীগ এই দায় থেকে কিন্তু নিজেকে আপনার মুক্ত করা, তাদের ব্যাখ্যা কিন্তু কোনো ব্যাখ্যা চলবে না। যেটা ছিল আওয়ামী লীগ সরকারের, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং বাংলাদেশকে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে, কিন্তু আমাদের দেশের এই বিশেষ করে আওয়ামী লীগ সরকার যে জিনিসটা করতে পারে নাই, প্রজ্ঞার পরিচয় দিতে পারেনি। সেই প্রজ্ঞাটা ভবিষ্যতে তারা যদি সরকার গঠন করে, তারা সরকার গঠন আওয়ামী লীগ করবে, এতে কোনো সন্দেহ নেই। এই প্রজ্ঞার পরিচয় দিয়ে যদি বাংলাদেশকে ভবিষ্যতে চালানো হয়, তাহলে বাংলাদেশকে আসলে 40-50 বছরে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে কেউ বের করতে পারবে না। সেই প্রজ্ঞা হবে বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করা, আপনার মৌলবাদ কেন জন্মগ্রহণ করে এমন একটা ভয়ঙ্কর জিনিস, সেটার কারণগুলো উৎপাটন করে ফেলা, এবং সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা। মুক্তিযুদ্ধের চেতনা আমি একটা শব্দে বলবো যে এটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে কোনো মানুষকে তার গায়ের বর্ণ কি, তার
তার লিঙ্গ কি, সে নারী না পুরুষ না অন্য কোনো, কিংবা তার কোন ধর্ম, মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এইসব পরিচয়ে কোনো বিভাজন থাকবে না। গণতান্ত্রিক নীতি হলো প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা। সেই মর্যাদার শিক্ষা যদি আমরা দিতে পারি, তরুণরা যদি আমরা স্কুলে, বিশেষ করে স্কুল হলো এইসব শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা, প্রাইমারি স্কুল, হাই স্কুল। এরপরে মানুষ এইসব জায়গায়, পিতা মাতা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই জায়গায় যা আমরা শিখি সারা জীবন আমরা কিন্তু ওই বৃত্তের মধ্যেই ঘুরতে থাকি। সুতরাং এই জায়গাগুলো যদি একেবারে আপনার, আমি মনে করি, আর এটা নিয়ে আওয়ামী লীগের এসব দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। অর্থাৎ বাংলাদেশের কোন সরকারি পদে স্বাধীনতা বিরোধী শক্তি কিংবা মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে না, তাদেরকে সামরিক বেসামরিক কোন ধরনের সরকারি চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসটা করতে হবে প্রথমেই। এবং স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোর ভিন্ন ব্যবস্থা করতে হবে। কোন জায়গায় যেভাবে আপনার শিবিরের স্বাধীনতা বিরোধী শিক্ষকের যে দৌরাত্ম্য, এদেরকে সবাইকে বাদ দিয়ে এই ছাত্রলীগের ছেলে মেয়েদের প্রাইমারি স্কুল, হাই স্কুলে আপনার টিচার নিয়োগ করতে হবে। তার আগে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষা দিতে হবে, মানবদরদী এবং আপনার মানবতাবাদী এবং সাম্যবাদ শিক্ষা শিক্ষিত করে এদেরকে সবাইকে স্কুল কলেজে পাঠাতে হবে, বাচ্চাদের বিশেষ করে তরুণ প্রজন্মকে শিক্ষিত করার জন্য। এইভাবে যদি করা হয় তখনই একমাত্র এই তরুণরা একটা সঠিক শিক্ষা পেয়ে বড় হতে পারবে। অন্যথায় এদেরকে ছাত্র শিবির শেখাবে, জামাত শেখাবে, জুলাই আগস্টের জঙ্গিরা শেখাবে। আজকে দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু ইউনূস অলরেডি ধ্বংস করে দিচ্ছে। এই যে জুলাই আগস্টে যেভাবে ছেলে মেয়েগুলা বাইর হয়ে আসছে, এগুলো প্রত্যেকে প্রতারিত, প্রত্যেকে আবার আপনার বিপথে চলে গেছে। এই যে সর্বনাশটা ইউনূস করলো, এখান থেকে উঠে আসতে বাংলাদেশের অনেক দীর্ঘ সময় লাগবে। বাংলাদেশের মানুষ এগুলো যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি তারা হয়তো একটা ব্যবস্থা নিতে পারবে। তবে তরুণদের আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করানো ছাড়া বিকল্প কোনো পথে এই তরুণদের বাংলাদেশের জন্য কাজে লাগানো যাবে না। আর যদি বর্তমান যে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো ক্ষমতা, এরা ক্ষমতা সুসংহত করলে কি হবে সেটা চিত্র কিন্তু আমাদের কাছে আছে। আফগানিস্তান হবে, সোমালিয়া হবে, এর বাইরে কিন্তু জঙ্গিরা পৃথিবীতে কোনো ভালো কিছু করে দেখাতে পারেনি। ধন্যবাদ স্যার, আপনার বিশ্লেষণ আমাদের অনেক দিক খুলে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের প্রতি আপনার যে দায়বদ্ধতা এবং সত্য উচ্চারণের যে দৃঢ়তা আপনি দেখিয়েছেন, তা আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি ভবিষ্যতে আপনার মতামত জাতিকে সঠিক পথ দেখাবে। আপনি চাইলে একটা সুন্দর জীবন যাপন করতে পারতেন। আপনি এই সরকারের অধীনেই কর্মরত ছিলেন, কিন্তু সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি দেশ ও জাতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার্থে যে ত্যাগ করেছেন, সেই ত্যাগের মূল্যায়ন অবশ্যই ভবিষ্যতে আপনার হবেই বলে আমি বিশ্বাস করি। আপনি ভালো থাকবেন স্যার। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক অশেষ অশেষ ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার চ্যানেলের প্রত্যেকটা দর্শকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আলাপন অনুষ্ঠানের প্রথম পর্ব। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একজন নতুন অতিথিকে নিয়ে, নতুন প্রসঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।